সত্য ভয়ের ঘটনা। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা যেমন ঘটনা পাঠান আমরা তেমন ভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। কোনো ঘটনা ছোট, মাঝারি, আবার কোনো কোনো ঘটনা বড় হয়। বড় ঘটনা আমরা খুব কম পাই। আমরা যারা ঘটনা উপস্থাপন করছি আপনাদের সামনে, আপনাদের বিশেষ করে আমি উপস্থাপন করছি, আপনাদের কাছ থেকে ঘটনা নিয়ে মডারেটর প্যানেল সেগুলো সিলেক্ট করছেন। এখানে আমরা কিন্তু কেউ ঘটনা লিখি না। আপনারা যেভাবে পাঠান ঠিক সেভাবেই আমরা উপস্থাপন করার চেষ্টা করি। যার কারণে আমরা যদি ঘটনা লিখতাম তাহলে কিন্তু দীর্ঘ ঘটনা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভবপর হতো আমাদের জন্য। কিন্তু আমরা আপনাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে সত্য ভয়ের ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। যার কারণে আমরা ঘটনা লিখে বড় করতে পারি না। আপনারা যেভাবে পাঠাচ্ছেন ঠিক সেটাই আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করছি। প্রিয় লিসেনার্স, কথা আর বাড়াবো না, ঘটনাতে চলে যাই। Stay tuned with FT Shorts. Assalamu alaikum. FT Shorts. একটি কথা প্রচলিত আছে, এই জায়গা দিয়ে সন্ধ্যার পর যদি কেউ যায় তবে নাকি অদ্ভুত এক মুন্ডবিহীন মানুষ পিছু নেয়। এই কারণে সাধারণত ওই রাস্তা দিয়ে সন্ধ্যার পর লোকজন খুবই কম চলাচল করে। এবার আসুন একটি ঘটনা শেয়ার করি। তথ্য উপাত্ত থেকে জানা যায় বা লোকমুখেও শোনা যায় 1998 সালের দিকে একটি ঘটনা ঘটেছিল। যে ঘটনাটি নাম সহ পাওয়া যায় এবং সাল সহ পাওয়া যায়। এই কারণেই এই তথ্যটি উপস্থাপন করছি। ব্যক্তিটির নাম মোহাম্মদ আব্দুল মজিদ। উনি একজন সরকারি চাকরিজীবী। এই ভদ্রলোক কর্মস্থল থেকে ফিরতে ফিরতে মাঝে মাঝে রাত হয়ে যায়। তবে রাত হলেও কখনো কিন্তু ওই রেড ক্যাসিনোর ওই শর্টকাট রাস্তা দিয়ে উনি আসেন না, উনি অন্য রাস্তা দিয়ে আসেন। তবে ওই দিন তার বাড়িতে একটি তাড়া ছিল, যার কারণে ওনাকে দ্রুত পৌঁছাতে হতো। উনি ভাবলেন, যাই না এই শর্টকাট রাস্তা দিয়ে, কি হবে। ওই চিন্তা করেই উনি ওই রেড ক্যাসিনোর সামনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। তো ওই ভবনটি পার হওয়ার 2 থেকে 3 মিনিট পর হঠাৎ করে উনি এক ধরনের খসখস শব্দ উনি ওনার কানে অনুভব করেন। ওনার মনে হলো কেউ একজন ওনার পিছু পিছু আসছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন না, কেউ না। ভাবলেন হয়তোবা মনের ভুল। এই চিন্তা করে আবার হাঁটা শুরু করলেন। যখনই উনি হাঁটা শুরু করেছেন তখনই আবার মনে হলো সেই খসখস শব্দটা উনি আবারও শুনতে পাচ্ছেন। এরপর আবারও উনি পিছনে তাকালেন। এবারও দেখলেন না, কেউ নেই। তখন ভাবলেন হয়তোবা তিনি যেই জুতো পরে আছেন সেটার কারণেই খসখস শব্দ হচ্ছে। এই ভেবে উনি আবার হাঁটা শুরু করলেন। আবারও একই রকম শব্দ। এবার উনি পেছন ফিরে তাকালেন, দেখলেন কেউ নেই। তখন উনি নিশ্চিত হলেন এগুলো ওনার নিছক মনের ভুলই। এই চিন্তা করে উনি দ্রুত হাঁটা শুরু করলেন। যেহেতু এই রাস্তাটা নিয়ে বিভিন্ন ধরনের কথা প্রচলিত ছিল, ওনারও বাড়িতে দ্রুত ফেরা দরকার। যার কারণে উনি প্যারানরমাল কোনো কিছু চিন্তা না করে দ্রুত বাড়ির পথে হাঁটা শুরু করলেন। উনি এবারও খসখস শব্দ পেলেন, তবে মনে হচ্ছে এবার শব্দটি বেশ জোরে। যেহেতু 3-3 বার পেছন দিকে ফিরে উনি কিছুই দেখতে পাননি, এবারও চিন্তা করছেন যে যাক এই রাস্তাটা পার হই, এগুলো সব মনের ভুল, আমার সাথে কেউ নাই, আমার পেছনেও কেউ হেঁটে আসছে না। কিন্তু হঠাৎ করে মনে হলো এই খসখস শব্দটি ওনার পায়ের সাথে তাল মিলিয়ে হচ্ছে না। ওনার পায়ের সাথে যদি তাল মিলিয়ে হতো তাহলে একটা কথা ছিল,
যে হয়তোবা তার জুতোর আওয়াজই উনি শুনতে পাচ্ছেন, কিন্তু না, মনে হচ্ছে সত্যি পেছনে পেছনে কেউ হেঁটে আসছে, যার পায়ের শব্দের সাথে তার পায়ের শব্দের তাল মেলানো হচ্ছিল না। উনি যদি ডান পা আগে বাড়ান, সে হয়তোবা বাম পা আগে বাড়াচ্ছে, এমনটা আর কি, কিছু এলোমেলো খসখস শব্দ। উনি যদি থেমে যান, সেই খসখস শব্দ থেমে যায়, তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পর। এরপর উনি বুঝতে পারলেন সত্যি তার পিছু পিছু কেউ হেঁটে আসছে। এক পর্যায়ে উনি হাঁটার গতিটা আরো বাড়িয়ে দিলেন। এবার একই রকম শব্দ আবার উনি শুনতে পাচ্ছেন। উনি খুব ভালো করে শোনার চেষ্টা করলেন। উনি এবার নিশ্চিত হলেন সত্যি তার পিছু পিছু কেউ হাঁটছে। এবার উনি পেছন দিকে ঘুরে তাকালেন। তবে এবার ঘুরে তাকানোর পর উনি যেটা দেখলেন, সেটা উনি দেখার জন্য মোটেও প্রত্যাশা করেন নাই। কেননা এবার পেছন দিকে ঘোরার পর উনি দেখলেন যে একটি মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে, উচ্চতা স্বাভাবিক মানুষের মতোই, আর পরনে শার্ট, প্যান্ট, শার্টের উপরে একটা কোটও পরা এবং কোটের সাথে একটা টাইও লাগানো। কিন্তু এই মানুষরূপী অবয়বটার মাথা দেখা যাচ্ছে না। উনি চিন্তা করলেন হয়তোবা অন্ধকারের কারণে বা আলো ছায়ার কারণে মাথা দেখতে পাচ্ছেন না, কিন্তু না, ওই অবয়বটার কোনো মাথাই ছিল না। উনি এটা দেখার পর দ্রুত ঘুরে বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। উনি হাঁটা শুরু করার কয়েক সেকেন্ড পর মনে হচ্ছে ওই অবয়বটা আবারও হাঁটা শুরু করেছে। ওই অবয়বটার দূরত্ব তার থেকে প্রায় 30 হাত দূরে ছিল। উনি চিন্তা করলেন উনি হয়তো চোখে ভুল দেখেছেন। এই চিন্তা করে আবার উনি হাঁটা থামালেন। তখন মনে হলো পেছনে ওই হাঁটার শব্দটাও থেমে গেল। উনি পেছন দিকে ঘুরে তাকালেন। ঘুরে তাকিয়ে দেখলেন হ্যাঁ, ওই অবয়বটা একই রকম ভাবে আছে, কিন্তু দাঁড়িয়ে আছে। এবার উনি ভয় পেলেন। এবার উনি দৌড় শুরু করলেন। উনি দৌড়াচ্ছেন এবং মাঝে মাঝে পেছন দিকে তাকাচ্ছেন। পেছন দিকে তাকিয়ে উনি দেখতে পান ওই অবয়বটাও তার সাথে সাথেই দৌড়াচ্ছে, কিন্তু ওই অবয়বটা দৌড়ের গতি তার গতির সমান। কোনোভাবেই ওই অবয়বটা বেশি গতিতে দৌড়ে তার কাছাকাছি আসছে না, সবসময় একটা দূর। আসসালামু আলাইকুম। FT Shorts. তো মেইনটেইন করে চলছে। উনি বাড়ির দিকে দৌড়াচ্ছেন। ওনার বাড়িটা ছিল কিন্তু ওই রাস্তা দিয়ে জাস্ট 5 থেকে 6 মিনিটের পায়ে হাঁটা পথ, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে উনি ওনার বাড়িতে আসতে পারছেন না। তবে একটা সময় উনি বাড়িতে আসেনও। বাড়িতে আসার পর উনি ওনার স্ত্রী এবং সন্তানদেরকে ডাকতে থাকেন। যখন তার পরিবারের সদস্যরা দরজা খুলে দেয়, উনি পেছন দিকে আবারও তাকান। তাকিয়ে দেখতে পান তার বাসা থেকে একটু দূরে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গার পাশে ওই অবয়বটি দাঁড়িয়ে আছে। উনি এটা দেখার পর পরিবারের সদস্যদেরকে বললেন, দেখো তো ওখানে কিছু দেখতে পাও কিনা। কিন্তু না, পরিবারের সদস্যরা ওখানে কিছুই দেখতে পেল না। এরপর উনি দ্রুত ঘরে ঢোকেন, দরজা লাগিয়ে দেন, হাত মুখ ধোন, খাওয়া দাওয়া করেন। উনি শোবার কিছুক্ষণ আগে ঘরের জানালাটা বন্ধ করার জন্য এগিয়ে যান, যেহেতু উনি একটু ভয় পাচ্ছিলেন। আর এবার উনি যেটা দেখতে পান সেটা দেখে উনি আরো বেশি ভয় পান। উনি দেখতে পান ওই অবয়বটা ওই জানালা থেকে প্রায় 20 ফুট দূরে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। ওনার চিৎকারের পর পরিবারের অন্য সদস্যরাও ওখানে চলে আসে। আসার পর উনি সকলকে দেখান যে ওই দেখো একটা অবয়ব, কিন্তু পরিবারের সদস্যরা ওই অবয়বটা দেখতে পাচ্ছিল না। পরিবারের সদস্যরা বলে যে তুমি হয়তো অফিসে বেশি কাজ করেছো, এই জন্য মাথা একটু এলোমেলো লাগছে, এই জন্য এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছ। কিন্তু আসলে এই যে উনি সত্য দেখছিলেন, এই বিষয়টা কাউকে বুঝাতে পারছিলেন না। উনি
দরজা বন্ধ বা জানালা বন্ধ করার সাহস না পেলেও পরিবারের অন্য সদস্যরা জানালাটা বন্ধ করে দেয়। এরপর উনি শুয়ে পড়েন। সারা রাত ওনার ভালো করে ঘুম হয়নি। ঘুমের মধ্যে উনি অনেক এলোমেলো স্বপ্ন দেখছিলেন, যেহেতু ভয় পেয়েছেন। সকালবেলা উনি ফজরের নামাজ পড়তে ওঠেন। ফজরের নামাজ পড়ার জন্য উনি মসজিদে চলে যান, বাসার কাছে যে মসজিদটা ছিল। তবে উনি যখন বের হয়েছেন তখন কোনো ধরনের কোনো অবয়ব দেখতে পাননি। ওনার একটা বিশ্বাস ছিল আজানের পর এই ধরনের কোনো অবয়ব দেখা যাবে না। সত্যি তাই, উনি দেখেননি। উনি মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায়ের পর মসজিদের ইমাম সাহেবের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেন। তখন ইমাম সাহেব বলেন যে, ভাই আপনি তো এখানে ভাড়া এসেছেন, এই জন্য হয়তোবা এই বিষয়টা নিয়ে আপনি কমই জানেন। এমনি শুনেছেন যে এই রাস্তায় কিছু সমস্যা হয়। আসলে ব্যাপারটা হলো যে বহুদিন আগে, সালটা ঠিক করে বলা মুশকিল, হয়তোবা ৭৫-৭৬ সাল এরকম হবে আনুমানিক, আব্বাস নামে একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল এলাকায়। তবে এই সন্ত্রাসী বেশ সুন্দর জামা কাপড় পরে ঘুরত, সুটেড বুটেড হয়ে ঘুরত। তার নামে এলাকায় অনেক চাঁদাবাজি হতো। একবার কি হলো, এই রেড ক্যাসিনোর সামনেই এই সন্ত্রাসীকে অন্যান্য সন্ত্রাসীরা মৌকা মতো পেয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে তার মাথাটা কেটে নিয়ে চলে যায়। এরপর বিভিন্ন ধরনের আইনি জটিলতায় এই ক্যাসিনোটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই ক্যাসিনো বন্ধ হওয়ার পর থেকেই এই রাস্তায় একটা অবয়ব দেখা যাওয়া শুরু করে। সেই অবয়বটা অনেকেই দেখেছে, কিন্তু কারো বড় ধরনের ক্ষতি করেছে এরকম ঘটনা এখন পর্যন্ত শোনা যায়নি। অনেকেই বলে ওইটা ওই আব্বাসের ভূত। কিন্তু এই অবয়বটা কাউকে কখনো আক্রমণ করেনি, তবে একবার পিছু নিলে তার বাড়ি পর্যন্ত চলে যেত। সমস্যা সেটা হলো যে এই রাস্তাতে এই সমস্যাটা রয়েছে। তবে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় এই আব্বাসের অবয়বকে কেউ কখনো দেখেনি। মূলত আব্বাসের এই অবয়বটার আদলে হওয়া কোনো জিন মানুষকে ভয় দেখায়। যাই হোক, এখনো নাকি এই রাস্তা দিয়ে হেঁটে গেলে কখনো কখনো এই মুন্ডুবিহীন রহস্যময় অবয়বটিকে দেখা যায়। আসলে কি আব্বাসের অবয়ব এটি, নাকি আব্বাসের অবয়বে কোনো দুষ্ট জিন মানুষকে ভয় দেখায়? মৃত ব্যক্তি তো কখনো ফেরত আসতে পারে না। প্রিয় লিসেনার্স, রেড ক্যাসিনো করাচি শহরের একটি পরিত্যক্ত ক্যাসিনো। এই ক্যাসিনোর রাস্তায় এই ধরনের রহস্যময় ঘটনা নাকি এখনো ঘটে চলছে। আপনারা যদি কেউ ওখানে বেড়াতে গিয়ে থাকেন বা পরবর্তীতে যান, করাচি শহরের এই রেড ক্যাসিনোর সামনের রাস্তা নিয়ে কিন্তু আপনারা আমাদেরকে কোনো তথ্য পেলে জানাতে পারেন। ডিয়ার লিসেনার্স, রহস্যময় এই সুটেড বুটেড গলা কাটা এই অশরীরীটা আসলে কে, যেটা নিয়ে আজ পর্যন্ত মানুষের মুখে মুখে কথা প্রচলিত থাকলেও এটি এক রহস্যময় অশুভ এক পিশাচ বলে অনেকে অভিহিত করেন, কিন্তু এটি কারো ক্ষতি করেনি। তাহলে কেনই বা মানুষের পিছু নেয়? যদি ক্ষতি নাই করে থাকে, আজ পর্যন্ত তার হাতে কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি কারো হয়নি, তাহলে তার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য আজও অজানা, এক রহস্যময় ব্যাপার হয়ে রয়ে গিয়েছে। কোনো কোনো হুজুর এটাকে হাজির করার চেষ্টা করেছেন, কিন্তু না, অনেক চেষ্টার পরেও এটাকে কখনোই হাজির করা যায়নি। তাহলে আসলেই কি উদ্দেশ্য তার? কেনই বা এভাবে ঘুরে বেড়াচ্ছে? এই কারণেই এটি এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গিয়েছে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটি এ পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম। FT Shorts. প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি,
এই স্টোরিটির সময়কাল 1980 সাল থেকে 90 সালের মাঝামাঝি কোনো একটা সময়ে শুরু হয়। এই ঘটনাটি যেখানে ঘটে এটি একটা বিস্তীর্ণ জায়গা নিয়ে ঘটেছিল। প্রথমত এটি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়ন থেকে ঘটনাটির সূত্রপাত হয় এবং ঘটনাটির যেই এরিয়াটা মানে যতদূর বিস্তৃত হয়েছিল সেটি আলফাডাঙ্গার পানাইল গ্রাম পর্যন্ত। তো আমাদের আজকের ঘটনা এই দুই এলাকার মধ্যবর্তী জায়গা এবং দুই এলাকা নিয়েই মানে কেন্দ্রীভূত থাকবে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে আলা আমিন। উনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। ওনার বাবা ছিলেন লোকমান ডাক্তার, মানে তিনিও একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। আলামিন ডাক্তারের বয়স ছিল 27 থেকে 28 বছরের মতো। শালনগর ইউনিয়নেই আলামিন ডাক্তারের দোকান ছিল। মানুষ যখন তাদের বাড়িতে ডাকতো রোগী দেখার জন্য সেখানেও যেত এবং বাজারে যে দোকান থাকতো, যে চেম্বার ছিল সেখানেও রোগী আসতো। এভাবেই আলামিন ডাক্তারের সময় কেটে যাচ্ছিল। কোনো এক বিকেলে আলামিন ডাক্তার অলসভাবে বসেছিল, কোনো রোগী ছিল না। তখন হঠাৎ একটি সুন্দরী মেয়ে আসে, সে কিছু সমস্যার কথা বলে। আলামিন ডাক্তার সমস্যাগুলি শুনে ওষুধ দিয়ে দেয় এবং 7 দিন পরে আবার আসতে বলে। মেয়েটি 7 দিন পরে আবার আসে এবং সে জানায় এই ওষুধগুলি খেয়ে সে সুস্থ হয়ে গেছে। সে আলামিন ডাক্তারকে ধন্যবাদ। এরপরেও ওই মেয়েটি মাঝে মাঝে আলামিন ডাক্তারের কাছে আসত। মেয়েটি যখন আসতো সেই সময়টি ছিল পরন্ত বিকেল। সে কখনো সকালে বা দুপুরে আসতো, আর পরন্ত বিকেলে ঠিক তখনই আসতো যখন আলামিন ডাক্তারের চেম্বারে কোন রোগী থাকতো না বা তার আশেপাশে কেউ থাকতো না। আলামিন ডাক্তারের সাথে সে গল্প করত, কিন্তু তার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে এই বিষয়ে সে কিছুই বলত। তবে তার নাম বলে তার নাম হচ্ছে সাবিনা। এর বাইরে আর কোনো তথ্য আলামিন ডাক্তারকে মেয়েটি দেয়। মেয়েটি মাঝে মাঝে আসতো, কথা বলতো। তার মার্জিত আচরণ, সুন্দর চেহারা, তার হাঁটা চলা সবকিছু দেখে আলামিন ডাক্তারের মনে ভালোবাসার জন্ম। মেয়েটিকে সে ভালোবাসত, কিন্তু সহজে সে বলতে পারে। কিন্তু ইশারা ইঙ্গিতে মেয়েটিকে সে বোঝানোর চেষ্টা করে। আলামিন ডাক্তার মেয়েটিকে বিয়ের কথা বলে, কিন্তু মেয়েটি এড়িয়ে যায়। মেয়েটি কথাগুলোর তেমন কোনো পাত্তা দেয়। মেয়েটি যখন কথাগুলো এড়িয়ে যেত তখন আলামিন ডাক্তার মনে কষ্ট পেত যে মেয়েটি কেন বিয়ের কথা বললে বারবার এড়িয়ে যায়, অন্য প্রসঙ্গে চলে যায়, বিয়ের বিষয়ে আর কোনো কথা বলে। একদিন আলামিন ডাক্তার মেয়েটিকে বলে যে আমি তোমাদের বাড়িতে যেতে চাই। মেয়েটি প্রথমে বলে যে না, আমাদের বাড়িতে যাওয়া যাবে না, আপনি যাবেন না, যাওয়ার দরকার নাই, এই ধরনের কথা বলে। কিন্তু আলামিন ডাক্তার নাছোড় বান্দা, সে যেতে চায়। মেয়েটি বলে ঠিক আছে, আমি সময় সুযোগ করে একদিন নিয়ে যাব। ঠিক একই রকম ভাবে কোনো এক বিকেলে মেয়েটি আসে। এবার সে সুন্দর একটি শাড়ি পরে এসেছে। শাড়িতে মেয়েটিকে আরো সুন্দর লাগছিল। সাধারণত মেয়েটি যখন আসতো তখন 3 পিস বা সালোয়ার কামিজ এই ধরনের ড্রেস পরে আসতো। ওই দিন আসে এবং আলাপচারিতায় মেয়েটি আলামিন ডাক্তারকে বলে, আপনি আমাদের বাড়িতে যেতে চেয়েছিলেন, যাবেন আজকে? আলামিন ডাক্তার সাথে সাথে রাজি হয়ে যায়, বলে হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু এখন তো পরন্ত বিকেল, এখন গিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না তো? মেয়েটি বলে না, কোনো সমস্যা নেই, আপনি ফিরতে পারবেন, আমি ব্যবস্থা করে দেব। মেয়েটি আলামিন ডাক্তারকে সাথে নিয়ে বের হয়ে যায়।
শালনগর ইউনিয়ন থেকে বেশ দূরে একটি ঘাট রয়েছে, তার নাম হচ্ছে বানাঘাট। এই বানাঘাট পার হয়ে আলফাডাঙ্গার পানাইল গ্রামে তারা যায়, কিন্তু এই আলফাডাঙ্গার পানাইল গ্রামে যে যাচ্ছে, এই পানাইল গ্রামের নাম আলামিন ডাক্তার জানত এবং অ্যাকচুয়ালি যে সে আসলে কোথায় যাচ্ছে এটাও ওই মেয়েটি বলেন। মেয়েটি যখন তাকে নিয়ে বের হওয়ার পর প্রথমে একটি গ্রাম পায়, সেই গ্রামের নাম হচ্ছে ভেন্নাতলা বাজার। এই ভেন্নাতলা বাজারের থেকে একটি ভ্যান নিয়ে আগাতে থাকে। আসলে ওই ভেন্নাতলা বাজারটা কিন্তু ওই নদী পার হয়ে, সেখান থেকে ভ্যানে করে যেতে থাকে। যেতে 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 একটি বাগানের কাছে এসে এখানে একটা বিষয় বলে রাখা ভালো। ভেন্নাতলা বাজারে যখন আলামিন ডাক্তার ও সাবিনা নামের ওই মেয়েটি আসার পরে দেখে যে একটি ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যানকে ওই সাবিনা নামের ওই মেয়েটি বলে, এই ভ্যান যাবেন? ভ্যানে থাকা যে চালকটি ছিল বলে, হ্যাঁ যাব। আর কোনো কথা বলেন। দুজন উঠে বসে ভ্যান চলতে থাকে এবং ভ্যানের গতি স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, পা চালিত ভ্যান, তার থেকে অনেক অনেক বেশি গতি ছিল। এবং ভ্যানওয়ালাও কিছু বলে না, সাবিনা নামের ওই মেয়েটিও কিছু। দুজনই চুপ, কিন্তু ভ্যানওয়ালা কিন্তু তার মতো করে ভ্যান চালিয়ে যাচ্ছে। চালাতে চালাতে একটি বাগানের পাশে এসে ভ্যান থামে। আলামিন কিন্তু জানছিল না যে এটি আসলে কোন গ্রাম, কিন্তু এই গ্রামটি ছিল আলফাডাঙ্গার পানাইল। যাই হোক, বাগানের কাছে এসে ভ্যানটি থামে। বাগান থেকে বেশ কিছুটা দূরে আরেকটি ছোট্ট বাজার রয়েছে, 3-4টা দোকান রয়েছে। ওই বাজারটা পার হয়ে তারা ভ্যান থেকে নেমে আলামিন ডাক্তার এবং সাবিনা নামের মেয়েটি বাগানের অন্ধকার, কোনো আলো তেমন নেই, চাঁদের আলোতে যতটুকু দেখা যায়। তখন আলামিন ডাক্তার ওই সাবিনা নামের ওই মেয়েটিকে বলে, তুমি প্রতিদিন এই বাগান পার হয়ে আসো, আবার যাও। তোমার তো যেতে যেতে বিকালে যখন আমার কাছে আসো, আবার যখন যাও তখন তো যেতে সন্ধ্যা হয়ে যায়। এরকম তোমার একা একাই বাগান পার হয়ে যেতে ভয় লাগে না? তখন মেয়েটি বলে, না, আমার ভয় লাগে। আমি সবসময় আসা যাওয়া করি, তো এই জন্য রাস্তাঘাট আমার চেনা, এই জন্য আমার ভয় লাগে। আলামিন ডাক্তার বলে, তবুও রাতের বেলা একা একটা মেয়ের চলাফেরা হয়তো লাগার কথা। তখন মেয়েটি বলে, আমি এই এলাকারই মেয়ে, আমাকে সবাই চেনে, আমি কাউকে ভয় করি, আর কেউ আমাকে কিছু বলবেও। যাই হোক, আলামিন ডাক্তার এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বাড়ায়। হাঁটতে হাঁটতে বাগানে ঠিক ওই পাশে তারা চলে যায়, মানে উল্টো পাশে চলে যায়। উল্টো পাশে গিয়ে আলামিন ডাক্তার দুটি ঘর, একটি টিনের ঘর আর একটি শনের ঘর। আমরা গ্রামে কিন্তু শনের ঘরগুলো আমরা দেখেছি। তো টিনের ঘরে 3জন মানুষ আছে, 2জন বয়স্ক মানুষ, একটি ছোট ছেলে। তখন ওই মেয়েটি পরিচয় করিয়ে দেয়, এটি আমার মা, এটি আমার বাবা, আর এটি আমার ছোট। আলামিন ডাক্তার অদ্ভুত হয়ে দেখে এই 3জনের চেহারাই অনেক সুন্দর। তাদের 2জনের, বিশেষ করে মেয়েটির মা বাবা বয়স হয়ে গেল, তাদের চেহারা অনেক সুন্দর লাগছিল। আলামিন ডাক্তার বেশ অবাক, তবে এটি সে একদম স্বাভাবিকভাবেই নিয়েছে। যেহেতু বাড়িতে গেস্ট এসেছে, গেস্ট আপ্যায়ন করে তার সাধ্য। আলামিন ডাক্তার খাওয়া দাওয়া করে, ওই মেয়েটির মা বাবার সাথে কথা বলে, তার ভাইয়ের সাথেও কথা বলে। তার ভাইটি তখন লেখাপড়া করছিল। একদম স্বাভাবিকভাবে সবকিছু চলছিল। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলে, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আলামিন ডাক্তার বলে, না না, আমি একাই যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে এই বাগানের মধ্যে দিয়ে আসতে হবে। মেয়েটি বলল, না, কোনো সমস্যা নেই, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। মেয়েটি বাগান পার করে দিয়ে আলামিন ডাক্তারকে, আসসালামু আলাইকুম। FT Shorts.
এগিয়ে দেয়। আলামিন ডাক্তার খেয়াল করে দূরে যেই ছোট্ট কয়েকটি দোকান দেখা যাচ্ছে, সেখানে সেই ভ্যান চালকটি, যেই ভ্যান চালকটা তাদেরকে এখানে নিয়ে এসেছিল, সে সেখানে বসে আছে এবং সেই ভ্যান চালকের সাথে আরো কয়েকটি ভ্যানও রয়েছে, সেখানে সেই ভ্যানগুলো তো চালক রয়েছে। সে কাছে যাচ্ছিল, অদ্ভুত ব্যাপার খেয়াল করছিল, যে ভ্যানটিতে আলামিন ডাক্তার এবং ওই মেয়েটি এসেছিল, ওই ভ্যানের চালক অন্য কোনো ভ্যান চালকের সাথে কোনো কথা বলছে। মেয়েটি কিছুটা পথ পাড়ি দিয়ে আলামিন ডাক্তারকে বিদায় দিয়ে চলে যায়। আলামিন ডাক্তার সেই ভ্যানের কাছে গিয়ে বলে, আপনি যাবেন? ভ্যানওয়ালা বলে, হ্যাঁ যাব, ওঠেন। আলামিন ডাক্তার ভ্যানে উঠে, ভ্যান চলতে ঠিক একই রকম ভাবে পা চালিত স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, সেই গতি থেকেও অনেক বেশি গতি ছিল ওই ভ্যান। অল্প সময়ের মধ্যে ওই ভ্যান্নাতলা বাজার থেকে বেরিঘাট নামক আর একটা জায়গা আছে, সেটা পাড়ি দিয়ে বানাঘাটের কাছে নিয়ে এসে ওই ভ্যানওয়ালা বিদায়। ভ্যানওয়ালাকে তিনি টাকা দিতে চাইলেও ভ্যানওয়ালা টাকা নিতে রাজি। এর মধ্যে আলামিন ডাক্তার হিসাব করে যে বানাঘাট থেকে বেরিঘাটের যে দূরত্ব, এই দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার এবং ওই ভ্যান্নাতলা বাজারের দূরত্ব ওই বেরিঘাট থেকেও আরো অনেক দূর, কিন্তু ঠিক কতটুকু দূর এটি সে বলতে পারছে না। এবং আলামিন ডাক্তার যখন ফিরে আসছে, তখন ঘড়িতে যে কয়টা বাজে এটিও তিনি বুঝতে পারছিলেন, কারণ তার হাতে কোনো ঘড়ি ছিল। যাই হোক, আলামিন ডাক্তার চলে আসে বাড়িতে। বাড়িতে এসে এই প্রথম আলামিন ডাক্তার ওই মেয়ে সম্পর্কে কাউকে কিছু, এতদিন আলামিন ডাক্তার ওই মেয়ে সম্পর্কে তাও কিচ্ছু, সর্বপ্রথম যাদেরকে বলে তারা আলামিন ডাক্তারের মা। তার মা বাবাকে বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করেছি, ওই মেয়েটির দেখতে এমন, তার বাড়ি এই দিকে, তোমরা আমার সাথে ওই মেয়েটিকে দেখতে যাবা। মেয়েটির মা বাবার সাথে কথা বল। তো ছেলের আসলে বিয়ের বয়স হয়ে গিয়েছিল, তারপর ছেলে যেহেতু একটা মেয়ে পছন্দ করেছে, মা বাবা রাজি হয়ে যায়। এখন আলামিন ডাক্তারের দায়িত্ব ছিল ওই মেয়েটিকে বলে একটা তারিখ ফিক্সড করা, যেই তারিখে আলামিন ডাক্তারের মা বাবা তাদের বাড়িতে যেত। আলামিন ডাক্তার অপেক্ষা করছিল কবে ওই মেয়েটি আসে। মেয়েটি তো প্রতিদিন আসতো না, মাঝে মাঝে আসতো। তো এই যে মাঝে মাঝে আসা, কথা বলা, এর মধ্যে দিয়েই কিন্তু 2-3 বছর কেটে গেছে। আলামিন ডাক্তারের বয়স 30+ হয়ে গেছে। তো মেয়েটি আসে একদিন, ঠিক একই রকম ভাবে পড়ন্ত। মেয়েটি আসার পরে আলামিন ডাক্তার বলে যে আমার মা বাবা এবং আমি তোমাদের বাড়িতে যেতে চাই, আমার মা বাবা তোমার মা বাবার সাথে কথা বলে। মেয়েটি হঠাৎ রেগে যায় এবং বলে, না, এখনো সময় হয়, সময় হলে আমি জানাবো, আর আমার বাড়িতে আপনার মা বাবার যাওয়ার প্রয়োজন। আলামিন ডাক্তার বলে যে না, আমি অত কথা বুঝি না, আসছে শুক্রবার আমি অবশ্যই আমার মা বাবাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। মেয়েটি বলে, না, আপনি যাবেন না। কিন্তু আলামিন ডাক্তার বলে, যাব, তোমরা রেডি থেকো, আমরা যাব। মেয়েটির সাথে কথা কাটি হয়। মেয়েটি মন খারাপ করে আলামিন ডাক্তার চেম্বার থেকে বের হয়। আলামিন ডাক্তার দূর থেকেও বলে, যতই রাগারাগি করো, শুক্রবার কিন্তু আমি আমার মা বাবাকে নিয়ে যাচ্ছি। এটি আবারও ইশারা করে না, কিন্তু আলামিন ডাক্তার ওই দিন শুক্রবার দুপুরের পরে যাওয়ার কথা থাকলেও আলামিন ডাক্তারের কোনো একটা রুগী দেখতে অন্য গ্রামের একটা বাড়িতে যাওয়ার কারণে আলামিন ডাক্তার দেরি হয়ে যায়। বিকালের দিকে রওনা। একই রকম ভাবে বানাঘাট পার হয়ে তারা যখন একটা ভ্যানের কাছে জিজ্ঞেস করে যে আমরা ভ্যান্নাতলা বাজারের পাশে যে বাগান রয়েছে, ওই বাগানের ওখানে যাব, তখন বলে যে ওইখানে তো পানাইল গ্রাম, কিন্তু ওইখানে তো ভ্যান যায় না। তখন আলামিন ডাক্তার অবাক হয়, কি বলেন, পানাইল গ্রামে ভ্যান যায় না?
আমি নিজে গেছি সেখানে। ভ্যানওয়ালা বলে যে না না, ওখানে তো ভ্যান যায় না, কারণ ওটা অনেক দূর, ভ্যানে যেতেই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তখন আলামিন ডাক্তার বলে, তা লাগুক, আপনার যত টাকা লাগে আমি দেব, আপনার যতটুকু সম্মানী পারিশ্রমিক দেওয়ার দরকার আমি দেব, আমাকে নিয়ে চলে, আমি রিজার্ভ নিচ্ছি, আবার আমরা ফিরে আসবো আপনার ভ্যানে। ভ্যানওয়ালা দেখে যে 3 জন লোক আর ভালোই টাকা পয়সা পাওয়া যাবে, নিয়ে যায়। ভ্যানওয়ালা আলামিন ডাক্তার ও তার মা বাবাকে নিয়ে যাত্রা শুরু করে সেই পানাইল গ্রামে। নড়াইল জেলা কিন্তু নদী পার হয়ে এসেছে, এখন কিন্তু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে তারা যাচ্ছে। আসলে আলামিন ডাক্তার মানে পানাইল গ্রামের নাম প্রথমে জানতো না, পরবর্তীতে সে জানত। যাই হোক, যাচ্ছে। একটা জায়গায় এসে আলামিন ডাক্তারকে ওই ভ্যানওয়ালা বলে, আপনি এই বাগানের কথাই বলছিলেন? আলামিন ডাক্তার বলে, হ্যাঁ, আমি তো এদিক দিয়েই আসছিলাম, আমি তো সবই চিনতে পারছি, এই তো সেই বাগান, আপনি এখানে দাঁড়ান, আমরা আসছি, ঘন্টা 2 সময় লাগবে, আপনি চলে যান। ভ্যানওয়ালা ওইখানে ওয়েট। আলামিন ডাক্তার তার মা বাবাকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে এগোলেন। তখন কিন্তু রাত হয়ে গেছে, টর্চ লাইট ছিল, তারা যাচ্ছে। জঙ্গল পার হয়ে আলামিন ডাক্তার এমন একটি দৃশ্য দেখে, এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল। সে কিন্তু কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখেনি, একদম স্বাভাবিক বাস্তব একটা দৃশ্য দেখছে। কি সে দৃশ্য? সে দেখেছিল যে সে যেখানে দাঁড়িয়ে আছে এখানে কোনো ঘর বাড়ি। শুধু তাই নয়, তার চোখ যতদূর যাচ্ছে, সামনে ডানে বায়ে সেখানে কোনো ঘর। আলামিন ডাক্তারকে তার মা বাবা বলে, বাবা তুমি মনে হয় ভুল করে অন্য জায়গা চলে এসেছো। আলামিন ডাক্তার বলে, না, আমি এই পথ দিয়ে এসেছি। সে খুব কনফিডেন্ট ছিল যে সে এই পথ দিয়ে এসেছে, তারপরেও ভুল হতেই পারে মানুষের। আলামিন ডাক্তার এবং তার মা বাবা আশেপাশের বেশ কিছু দূর পথ হাঁটাহাঁটি, তারা বুঝতে পারে এখানে আসলেই কোনো, এবং ওই বাগানের ওই পাশে একটি চর রয়েছে, চরের ওই পাশে নদী রয়েছে। আলামিন ডাক্তার মন খারাপ করে ফিরে আসে। ফিরে আসার পরে ওই ভ্যান চালককে জিজ্ঞেস করে যে, আচ্ছা, এখানে তো এরকম বাড়ি ঘর ছিল। তখন ওই ভ্যান চালক বলে, না না, এখানে তো কোনো ঘর বাড়ি ছিল না, আমার জানা মতো এখানে কোনো ঘর বাড়ি নাই, বহুদিন ধরেই এখানে কোনো ঘর বাড়ি। তখন আলামিন ডাক্তার এবং তার মা বাবা মন খারাপ করে আবার ভ্যানে উঠে ওই ভ্যান্নাতলা বাজারে কাছে চলে আসে। আসার পরে সেখানে মানুষদেরকে বলে যে, আমরা তো এখানে এসেছিলাম, ওই বাগানের ওই পাশে তো ঘরবাড়ি আছে, তো আমরা তো একটা বিয়ের কথা নিয়ে এসেছিলাম, তো ওইখানে আসলে আমরা তো কোনো ঘর বাড়িতে। স্থানীয় যেখানে ওই লোকজন যারা ওখানে ছিল তারা সবাই বলে, না না, ওইখানে তো আসলে কোনো ঘর বাড়ি নাই, ওখানে তো কোনো মানুষ বসবাস করে। কিন্তু ওই গ্রামের একজন প্রবীণ মুরব্বী দোকানে বসে চা খাচ্ছিল। আলামিন ডাক্তারকে এসে বলে, এই ছেলে, তুমি আমাকে বিষয়টা খুলে বলো তো। আলামিন ডাক্তার বিষয়টা খুলে বলে। ওই মুরব্বী কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বাবা, আমার মনে হচ্ছে তুমি কোনো একটা ছলনায় পড়ে গেছো, আর তুমি জুনির ছলনায় পড়েছ। তখন আলামিন ডাক্তার বলে, জুনিকে? জুনিকে তো আমি চিনি না। এবং আশেপাশের কিছু লোকজন বলে যে আসলে তো জুনি কি, জুনির নাম তো আমরা কখনো শুনি। তখন ওই মুরব্বী বলে, এই বাগানের পাশেই একটি বাড়ি ছিল, এই বাড়িটা ছিল জুনিদের বাড়ি। এই ঘটনাটি বহু আগে, আমি এখন যে ঘটনাটি বলছি এটি 1980 থেকে 90-এর মাঝামাঝি, কিন্তু এই সময় থেকেও আরো 50 থেকে 60 বছর আগের ঘটনা ছিল। 1930 থেকে 40 সালের মধ্যবর্তী কোন একটি সময়, তখন ব্রিটিশ পিরিয়ড ছিল ওই সময়। ওই মুরব্বী বলছেন, বাগানের ওই পাশে জুনিদের বাড়ি ছিল না, ছিল এই পাশে, এই রাস্তার উল্টা পাশে, মানে জুনিদের বাড়ির ঠিক উল্টা পাশে বাগান। এই জুনি মেয়েটি অনেক সুন্দরী ছিল, জুনির মা বাবা ছিল, ওরা খুব গরিব ছিল।
জুনির বাবা মানুষের খেতে খেতে Assalamu alaikum. FT Shorts. মানে কাজ করতো। জুনির মা মানুষের বাড়িতে গিয়ে কিছু ছোটখাটো কাজ টাজ করতো। আর জুনিও কোনো কোনো বাড়িতে গিয়ে টুকটাক কাজ করতো। জুনির একটা ছোট ভাই ছিল, লেখাপড়া স্কুলে যেত। গ্রামের কিছু বখাটা ছেলেদের উৎপাতে জুনি খুব অতিষ্ঠ থাকত। কোনো এক রাতে এই বখাটা ছেলেপেলেদের দ্বারা জুনি মারাত্মক নিগৃহীত হয়। লজ্জায় অপমানে জুনি তার এই বাসার কাছে একটি আম গাছের ডালে সুইসাইড করে। মেয়ের মৃত্যুতে প্রচন্ড শোকে কিছুদিনের মধ্যে জুনির মা বাবা দুইজনই মারা যায়। জুনির ছোট ভাই, সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল, সেও ধুকে ধুকে মারা যায়, কারণ তার এ দুনিয়াতে আপন বলে কেউ ছিল। ওই মুরব্বী আলামিন ডাক্তারকে বলে, তুমি আসলে জুনিরই খপ্পরে পড়েছ। যাই হোক, আসলে এটি একটি ছলনা ছিল, তোমরা চলে যাও। আলামিন ডাক্তার ওই মুরব্বীর কাছ থেকে এই জুনির গল্প শুনে শুধু আলামিন ডাক্তার নয়, শুধু আলামিন ডাক্তারের মা বাবা নয়, স্থানীয় আশেপাশের আরো অনেক মানুষই খুবই অবাক হয়। যাই হোক, আলামিন ডাক্তার বাড়িতে চলে আসে, তার মন টন খুব খারাপ থাকে। ওই রাত্রে আলামিন ডাক্তার সেই সাবিনা নামের মেয়েটিকে স্বপ্নে দেখে সাবিনা নামের ওই মেয়েটি এসেছে। আসার পরে আলামিন ডাক্তার তাকে বলে, তোমার নাম কি জুনি? তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ, আমার নাম জুনি। তখন ওই মেয়েটি বলে, আমি তোকে বারবার বলেছি যে এখনো সময় হয়নি, তারপরও তুই আমার কথা শুনিস। তুই আমার বিষয়টা তোর মা বাবাকে বলেছিস এবং এখন ওই বিষয়টি আরো অনেক মানুষ জেনে গেছে। তুই কাজটি ভালো করিস। তুই তো আমাকে বিয়ে করতে পারবেই না, সেটা সম্ভব না। তোকে আমি অন্য কোথাও বিয়ে হতে দেব। এই কথা বলার পরে আলামিন ডাক্তারের স্বপ্ন ভেঙেছে। সে মনে করে হয়তো সে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু সে বুঝতে পারে না তার আসল দুঃস্বপ্নের শুরুটা এখনই শুরু। আলামিন ডাক্তার সারাদিন মন টন খারাপ করে থাকতো। জুনির কারণে সে খুব মনে কষ্ট পেয়েছিল। সে দোকান, তার যে চেম্বার ছিল শালনগর ইউনিয়নের যে বাজারে, সেখানে সে খুব একটা বেশি যেত না। কোনো বাড়ি থেকে রোগী ডাকার ডাক পেলে সে তখনই শুধু যেত, আর অধিকাংশ সময় মন খারাপ করে বাড়িতে বসে থাকে। মা বাবা ছেলের এই মন খারাপের কারণ বুঝতে পেরে তারা চিন্তা করলেন যে ছেলেকে বিয়ে দিতে। আত্মীয় স্বজনের মাধ্যমে একই গ্রামের একটি মেয়েকে দেখার জন্য সময় নির্ধারণ করা হয়। আলামিন ডাক্তার, তার মা বাবা এবং আরো কয়েকজন আত্মীয় স্বজন মিলে ওই মেয়েটির বাড়িতে যায়। যখন মেয়েটির বাড়ির উঠোনে সবাই বসেছিল, তাদেরকে চা নাস্তা খেতে দেওয়া হয়। কিছু সময় আলাপচারিতার পরে ওই মেয়েটিকে ঘরের ভেতর থেকে নিয়ে আসা হয়। মেয়েটি ঘোমটা দিয়ে বের হয়ে আসে। যখন মেয়েটি ওই আলামিন ডাক্তারের দিকে তাকায়, সে এমন ভাবে তাকায় যে আলামিন ডাক্তার এবং আশেপাশের লোকজনও খুব অবাক হয়। মেয়েটি কোনো কথা না বলে লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং দৌড়ে ঘরের ভেতর গিয়ে দরজা আটকে। মেয়েটির এই আচরণে সবাই অবাক হয়, কি ব্যাপার, এমন করলো কেন মেয়েটি? এমন তো করার কথা না। মেয়েটির মা বাবা মেয়েটির হয়ে সবার কাছে ক্ষমা চায়, বলে যে আমরা বিষয়টা দেখছি যে ও এমন করে চলে গেল। এর কিছুক্ষণ পরে মেয়েটির মা বাবা এসে বলে যে আপনারা চলে যান, আমরা আপনাদের সাথে বিয়েটা দিতে পারবো।
তখন বলে, কেন, কি সমস্যা, আমাদের ছেলের কোনো সমস্যা? বলে যে না, কোনো সমস্যা না, বাট আমরা আপনাদের সাথে আত্মীয়তা করতে পারবো না, আমাদেরকে ক্ষমা করবেন। কি কারণে মেয়েটি উঠে গেল, কি কারণেই বা বিয়েটা নাকচ হয়ে গেল, কিছুই বুঝতে পারছিল না আলামিন ডাক্তার, তার মা বাবা এবং তার আত্মীয় স্বজনরা। তারা সেখান থেকে চলে আসে। কিছুদিন পর আরেকটি মেয়ে দেখতে যায় পাশের একটি গ্রাম। মেয়েটিকে যখন একই রকম ভাবে আলামিন ডাক্তারের সামনে নিয়ে আসা হয়, মেয়েটি চোখ বড় বড় করে আলামিনের ডাক্তারের দিকে তাকায়। বলে যে এটা কে? তখন আশেপাশের লোকজন বলে যে এই যে এটা তো আলামিন ডাক্তার। বলে না, এটা তো একটা মেয়ে মানুষ। সবাই হাসাহাসি শুরু করে দেবে। কি বলে, জলজান্ত একটা ছেলে শার্ট প্যান্ট পরে বসে আছে, আর এই মেয়ে বলে এটা নাকি মেয়ে মানুষ। তখন বলে না, এ তো উনি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের সাথে কি মেয়ে মানুষের বিয়ে হয় নাকি, আমি এ বিয়ে করব না, এই বলে সে উঠে চলে যায়। তো মেয়ের এই আচরণে সবাই অবাক হয়, কারণ আসলে তো সেখানে আলামিন ডাক্তার ছিল, কোনো মেয়ে মানুষ ছিল না। মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এর কিছুদিন পরে আর একটা বাড়িতে আলামিন ডাক্তারকে নিয়ে যাওয়া হয়, সেখানে একটি মেয়ে দেখানোর জন্য। অদ্ভুত ব্যাপার, সেখানেও একই ঘটনা ঘটে এবং সেখানকার মেয়েটি অনেক এগ্রেসিভ ছিল, সে খুবই বাজে আচরণ এবং সে সবাইকে বলে যে আপনারা একটা মেয়ের সাথে আর একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এখানে এসেছেন, এটাই ছিল আপনাদের মনে? সবাই বলে কই মেয়ে কই? বলে এই যে আমি দেখতে পাচ্ছি সালোয়ার কামিজ পরা, হাতে চুড়ি, নাকে নাক ফুল, কানে কানের দুল পরে বসে আছে সাজুগুজু করে একটা মেয়ে, আপনারা তার সাথে আমাকে বিয়ে দিবেন? মানে সে খুব উত্তেজিত হয়ে যায়। কিন্তু আসলে ঘটনাটা তো এরকম ছিল না। কিন্তু কেন শুধু কনে বেশে ওই মেয়েটি আলামিন ডাক্তারকে একটি মেয়ের সুরতে দেখছিল? আলামিন ডাক্তার এবং তার আত্মীয় স্বজনরা ওখান থেকে চলে আসে এবং চলে আসার পরে প্রথম যেই মেয়েটিকে দেখানো হয়েছিল, সেই মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করে যে কেন ওই মেয়েটি উঠে চলে গিয়েছিল। পরে জানা যায় ওই মেয়েটিও আলামিন ডাক্তারকে একটি মেয়ের স্রোতে দেখেছিল, যার কারণে ওই মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই খবর যখন গ্রামে ছড়িয়ে গেল, গ্রামের লোকজন বলা শুরু করলো যে আলামিন ডাক্তার হিজড়া হয়ে গেছে। সবাই তাকে কটাক্ষ করে, ঠাট্টা তামাশা করে হিজড়া ডাক্তার বলে ডাকা শুরু করলো। এতে আলামিন ডাক্তার মনে আরো কষ্ট পেতে থাকে এবং সবাই বুঝতে পারলো এবং সবাই বলা শুরু করলো যে আলামিন ডাক্তার আর কখনো বিয়ে হবে, ওই জুনিয়কে আর বিয়ে করতে দেবে না। আলামিন ডাক্তারও বুঝতে পারলো যে আসলেই তার আর বিয়ে করা সম্ভব। এভাবেই চলে যায় 10 থেকে 15 বছর। আলামিন ডাক্তারেরও বয়স হয়েছে প্রায় 50 ছুঁই ছুঁই। সে কিন্তু বাজারে আর যায় না, বাড়িতেই থাকে, আশেপাশের কিছু রোগী দেখে। এর মধ্যে আলামিন ডাক্তারের সাথে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে। প্রায় 15 বছর পর ঘটে আরেক ঘটনা। 15 বছর পর 2007 সালের এই ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে আলামিন ডাক্তার ওই রাত্রে বাড়িতে ছিল, ওই রাত্রে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ পাশের একটি গ্রাম, যে গ্রামের নাম ছিল ভুলবাড়ি, এই ভুলবাড়িয়া গ্রাম থেকে একজন অপরিচিত লোক আসে এবং সে পরিচয় দেয় যে আমার বাড়ি ভুলবাড়িয়া, আমার মা খুবই অসুস্থ, আপনাকে যেতে হবে। একে তো রাতের বেলা, আলামিন ডাক্তার এমনিতেই জুনিভূতের কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, এই জন্য সে কোথাও বের হতো না। তারপর আবার বৃষ্টি হচ্ছে, আর ভুলবাড়িয়া গ্রামটি তার বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। এর মধ্যে এই কাদা পথে সাইকেল নিয়েও যেতে পারবে না, যার কারণে আলামিন ডাক্তার কিছুতে রাজি হচ্ছিল না। কিন্তু লোকটির পীড়াপিড়িতে এবং আলামিন ডাক্তারের মা বাবা, তারা আলামিন ডাক্তারকে বলে যে বাবা তুমি যাও, ডাক্তার
যেহেতু হয়েছে মানুষকে সেবা তো করতেই হবে, যেহেতু আলামিন ডাক্তারের বাবাও একজন ডাক্তার ছিল। তো আলামিন ডাক্তার রাজি হয়, পায়ে হেঁটেই যাওয়া শুরু করে। যেতে যেতে যখন ওই গ্রামে চলে আসে, একটি অপরিচিত বাড়িতে এসে থেমে যায়। Assalamu alaikum. FT Shorts. বলে যে এটাই আমার বাড়ি। আলামিন ডাক্তার খেয়াল করে ওই বাড়িটি আসলে একটি মানে অসমাপ্ত একটি বাড়ি। বিল্ডিং একটা বাড়ি করা হচ্ছে, কিন্তু সেই বাড়িটার কাজ এখনো শেষ হয়নি। আলামিন ডাক্তার বলে যে এই ঘরেই আমার মা থাকে, আপনি যান, ঘরটা অন্ধকার, আমি একটা আলো নিয়ে আসছি। তো আলামিন ডাক্তার যখনই ওই ঘরের কাছে যায়, দেখে ঘরের মধ্যে অনেক আলো। তখন আলামিন ডাক্তার বলে, ওই লোকটিকে চিৎকার করে বলে যে আপনি আলো আনার দরকার কি, ঘরের মধ্যেই তো অনেক আলো। আলামিন ডাক্তার ঘরের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ঢুকে আলামিন ডাক্তার যে দৃশ্য দেখতে পায়, এই দৃশ্য দেখার জন্য শুধু আলামিন ডাক্তার কেন, পৃথিবীর কোনো মানুষই হয়তো বা প্রস্তুত থাকে। আলামিন ডাক্তার দেখে ঘরের মধ্যে জুনি দাঁড়িয়ে আছে। জুনির সারা শরীর থেকে আলো বের হচ্ছে, ওই আলোতেই ঘর আলোকিত হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখার সাথে সাথে আলামিন ডাক্তার সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এদিকে সারা রাত আলামিন ডাক্তার বাড়িতে ফেরে না। তার মা বাবা চিন্তা করতে থাকে। সকাল হলেই ছেলের খোঁজে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে ওই ভুলবাড়িয়া গ্রামে মানে ওই বাড়িতে চলে আসে যেখানে আলামিন ডাক্তারকে পাওয়া যায়। আলামিন ডাক্তার জ্ঞান ফেরে, সব ঘটনা খুলে বলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই ঘটনার পর থেকেই আলামিন ডাক্তারের মানসিক বিকৃতি দেখা। অদ্ভুত ব্যাপার হলো, আলামিন ডাক্তার সে মেয়েদের জামা কাপড়, শাড়ি, চুড়ি, লিপস্টিক, নেইল পালিশ, এই জিনিসগুলো ব্যবহার শুরু করে, মেয়েদের মতো আচরণ শুরু করে। লোকজন যারা দেখে সবাই তামাশা করে। এমনিতেই তাকে তাকে হিজড়া ডাক্তার, এখন তো আরো ঠাট্টা তামাশা শুরু। আলামিন ডাক্তারের এরকম পাগলামি যেমন বাড়তে থাকে এবং তার অসুস্থতাও বাড়তে থাকে। তার পাগলামি এমন পর্যায়ে যায় যে তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে। আলামিন ডাক্তার অল্প কিছুদিনের মধ্যেই মারা যায়। একজন ডাক্তারের জীবনের করুণ সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয়, এটি হচ্ছে এই গল্পটি আমাকে যে দিয়েছে তার নামও আলামিন এবং তার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়ন। তার গল্প ইতিমধ্যে আমি অনেকগুলো বলেছি, আপনারা শুনেছেন। আলামিন যার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছে তার নাম হচ্ছে ফুল মিয়া। আর ফুল মিয়া হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির ভ্যানে আলামিন এবং তার মা বাবা সেই বাগান পর্যন্ত এসেছিল। এই বাগান পর্যন্ত এসেছিল এবং এই লোকটি আবার তাদেরকে পানাঘাট পর্যন্ত এগিয়ে দিয়েছিল। এই ফুল মিয়ার কাছ থেকে আলামিন এই ঘটনাটি সংগ্রহ করে। কিভাবে একটি ডাক্তারের জীবনের করুণ সমাপ্তি ঘটল, এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারলেন। প্রিয় লিসেনার্স, এই গল্পের মধ্যে কিছু মোরালস রয়েছে। সেগুলো এগুলো আমরা জানতে পারি আলামিন ডাক্তারের যখন আচরণ, মানে আলামিন ডাক্তার যখন পণে দেখতে যাচ্ছিল এবং তাকে মেয়ের সুরতে দেখছিল ওই পণের বেশের মেয়েরা, তখন আলামিন ডাক্তারের মা বাবা হুজুরের কাছে নিয়ে যায়, কোনো এক ভালো হুজুরের কাছে নিয়ে যায়। তখন হুজুর তখন একটা কিছু কথা বলেছিল, সেটি হচ্ছে যে আলামিন ওই মেয়ের সাথে কথা বলতো, এই পর্যন্তই ঠিক ছিল। তাকে ওই মেয়েটি তার বাড়িতে নিয়ে গেছে, এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপরে আলামিন ডাক্তার বিয়ের জন্য যে পিড়াপিড়ি শুরু করে এবং অন্য লোকদেরকেও সেই বাড়িতে নিয়ে যায় এবং অনেক লোকের জানাজানি হয়ে যায়, এটি ওই জিন, জুনিভূতের ওই জিন সেটা মেনে নেয়, যার কারণে এই জিনটি তার পিছু লেগেছে
এর থেকে নিষ্কৃতি পাওয়ার আর কোনো উপায় নেই। তখন ওই হুজুর কিছু পরামর্শ দিয়েছিল, সেটি হচ্ছে জিনেরা যদি কোনো বিষয়ে রাজি না হয়, তাদেরকে পিড়াপিড়ি করে সেই কাজটি করাতে গেলে ভয়াবহ রকমের বিপদ হবে। এই জন্য জিনদেরকে দিয়ে কোনো কাজ করানো উচিত তাদের ইচ্ছার বিরুদ্ধে। এমনকি জিনরা যদি ইচ্ছাও করে, তারপরেও তাদেরকে দিয়ে কোনো কাজ নেওয়াটা উচিত। Assalamu alaikum. FT Shorts. On a foggy moonlit night, a shadow lurks on an empty road, its dark red eyes glowing with an otherworldly menace. As fear grips the lonely traveler, the question remains, can anyone escape the terror that haunts the night? Welcome to FT Shorts. Assalamu alaikum. Most chilling encounters. FT Shorts. Journey into the unknown, where fear becomes real.